बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व नबियना व शफीना व हबीबिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लिम अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व नबियना व शफीना व हबीबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लिम हस्बुनल्लाहु व निअमल वकील निअमल मौला व निअमन नसीर हस्बुनल्लाहु व निअमल वकील निअमल मौला व निअमन नसीर हस्बुनल्लाहु व निअमल वकील नेमल मौला व नेमन नसीर। महान आल्लाह ताआलार दरबारे अपरন্তু शुक्रिया जे आमरा नूतन शिक्षाबर्षेर आजकेर এই प्रथम दिने आमादेर এই शिक्षाबर्षेर सफुल आतफाल থেকে सफुल आशेरेर छात्रদের सबक प्रदान এবং 2024-এ যারা বার্ষিক পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে পুরস্কার প্রদান উপলক্ষে এই দোয়ার মাহফিলে আমরা সবাই শরীক হতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা 2024 সাল পর্যন্ত আমাদের সবাইকে বাঁচাইয়া রাখছেন, সুস্থ রাখছেন এবং 25 সালে আমাদের এই কার্যক্রম শুরু করার আল্লাহ তাআলা তৌফিক দান করেছে। আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই, বিগত বছরগুলোতে আমরা যে ভুল ত্রুটি করছি আল্লাহ যেন দয়া করে আমাদেরকে ক্ষমা করেন, যেসব নেক আমল করছি আল্লাহ যেন কবুল করেন এবং আজকে যে বর্ষ শুরু হইল এই বছরে যেন আমরা সবাই গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, নেক আমল করতে পারি, ছাত্র শিক্ষক অভিভাবক সবাই নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। এই অনুষ্ঠানের উপস্থিত আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপাধ্যক্ষ মহোদয়রা এবং আমার সহকর্মীরা, সম্মানিত অভিভাবকরা এবং প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জীবনে সময় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে জাতি বা যে মানুষ, যে সমাজ সময়ের গুরুত্ব দেয় না, সেই সমাজ, সেই জাতি, সেই মানুষ কখনো ভালো কিছু করতে পারে না, বড় কিছু করতে পারে না। এজন্য সময় জ্ঞান, সময়ের গুরুত্ব দেওয়ার অনুভূতি, ইচ্ছা, এটা মানুষ হিসাবে আমাদের খুব দরকার। একজন শিক্ষার্থী তোমরা কোনো শব্দ করবা না, খবরদার, একদম চুপ থাকবা, খবরদার। এখানে তোমরা সব শিক্ষার্থী, একটা আওয়াজ হবে না। মাঠে যারা আছেন তারাও কোনো শব্দ করবেন না। এটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা রাজনৈতিক ময়দান না, এটা হাট বাজার না, এটা বুঝতে হবে। এটা একটা শিক্ষার অংশ, শিক্ষা কার্যক্রমের একটা অংশ। আজকের এই সেশন অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। এইটি কোনোভাবেই এইখানে কথা বলা, অন্য মনোযোগী হওয়া, এটা সুযোগ নেই। শিক্ষার্থীর এবং শিক্ষকদের বা আলোচক এবং শ্রোতার যদি মন একই জায়গায় না থাকে তাহলে কখনোই আলোচনার দ্বারা বা এই শিক্ষক দ্বারা ওই শিক্ষার্থী বা আলোচক দ্বারা শ্রোতা কখনো উপকৃত লাভ করতে পারে না। একটা বোতলে গুনে যদি আর একটা বোতলে যদি আমরা কি তৈল ঢালতে চাই, এই দুইটা বোতলের মুখ যদি একই জায়গায় না থাকে তাহলে কি বাইরে পড়বে, ভিতরে পড়বে না। এটা যেমন এই অনুষ্ঠানের জন্য প্রযোজ্য, ঠিক প্রতিটি ক্লাসের জন্য কিন্তু এটা প্রযোজ্য। দুর্ভাগ্য এই জাতির, তারা উপলব্ধি করে না, এই গুরুত্বটা বোঝে না। আশা করি দারুন নাজাতে যারা ভর্তি হয়েছ তোমরা উপলব্ধিটা বুঝবা। ছোট হও, বড় হও, মনোযোগের খুব প্রয়োজন। আজকে এই শিক্ষাবর্ষের প্রথম দিন
2025 শিক্ষাবর্ষের প্রথম দিন। 365 দিনে একটা বছর তোমাদের হাতে আগামীকালকে ক্লাসে কার্যক্রম দেওয়া হবে। এইভাবে একটা বই কার্যক্রম সকল ক্লাসের জন্য ইতিমধ্যে তৈরি হয়েছে। এই কার্যক্রমটা কালকে যাদের খাতায় নাম উঠছে হাজিরা খাতায় তাদেরকে দেয়া হবে। এই কার্যক্রমে গোটা বছরের আমাদের কি কাজ, কি সিলেবাস, কবে মাদ্রাসা বন্ধ, কবে মাদ্রাসায় পরীক্ষা, কবে মাদ্রাসায় কি অনুষ্ঠান বা কি অনুষ্ঠান, ডিটেলস লেখা আছে। আমরা হিসাব করে দেখছি যে বর্তমানে সাপ্তাহিক ছুটি 2 দিন, শুক্রবার শনিবার। তাতে দেখা গেছে 365 দিনের মধ্যে মাত্র 192 দিন ক্লাস হবে পরীক্ষা সহ কার্যদিবস। 192 দিন, এর ভিতরে পরীক্ষা হবে 3টা। সবাই মনে রাখবেন, অভিভাবক, শিক্ষক, ছাত্ররা, 2025 শিক্ষাবর্ষে 3টা পরীক্ষা হবে। 3 পরীক্ষার গড়ে রেজাল্ট হবে, অর্থাৎ প্রথম পরীক্ষার নাম্বার, দ্বিতীয় পরীক্ষার নাম্বার, তৃতীয় পরীক্ষার নাম্বার, এই নাম্বারের অ্যাভারেজে গড়ে যে বেশি নাম্বার পাইবে সে ফার্স্ট হবে, গড়ে যে পাশ করবে সে পাশ করবে। কোনো শিক্ষার্থী যদি 2 পরীক্ষায় ফেল করলো, শেষের পরীক্ষায় পাশ করলো, কোনোভাবেই কিন্তু সে পাশ করতে পারবে না, সে কিন্তু প্রমোশন হবে না। যে বছরটি গেল 24 সন, এই 24 সনে আমাদের কিন্তু শুধু শেষ পরীক্ষা, বার্ষিক যে পরীক্ষা, এই পরীক্ষার ফলাফল দিয়ে কিন্তু রেজাল্ট করা হয়েছে। কিন্তু 25 সনে 3 পরীক্ষার গড়ে রেজাল্ট হবে, যে কারণে প্রতি পরীক্ষার গুরুত্ব কিন্তু সমান। প্রতি পরীক্ষার গুরুত্ব মানে প্রতি ক্লাসের গুরুত্ব কিন্তু সমান। বছরের শুরু নাই যে এখন শুরু, ক্লাস করলে করলাম, না করলে না করলাম, পড়াইলে পড়াইলাম, না পড়াইলে না পড়াইলাম, পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, এই সুযোগ কিন্তু নাই। প্রত্যেক দিনের পড়াটাই পড়া মনে করতে হবে। অভিভাবকরা জানেন বা ছাত্ররাও জানে যে বাংলাদেশ গভর্নমেন্ট যে বইগুলো ফ্রি দেয়, এই বইগুলো এখনো আমাদেরকে দেয় নাই। কিন্তু আমরা বসে নাই, আমরা বিকল্প পদ্ধতিতে আগামীকাল থেকে যথারীতি ক্লাস করব। সে বিকল্প পদ্ধতিটা কি? প্রথমত এই কার্যক্রম আপনাদেরকে দেব, ছাত্রদের মাধ্যমে অভিভাবকরাও এই কার্যক্রমটা দেখবেন। এই কার্যক্রমে সারা বছরের প্রোগ্রাম দেওয়া আছে, পরীক্ষা, ছুটি, অনুষ্ঠান, সিলেবাস, মানবন্টন, কোন সাবজেক্টের কতটুকু এই প্রথম পরীক্ষায় পড়ানো হবে, কি প্রশ্ন হবে, কি ধরনের প্রশ্ন হবে, ডিটেলস লেখা আছে, একদম সফুল আতফাল থেকে আসফুল আশের পর্যন্ত। দ্বিতীয় বিকল্প যেটা আমরা কালকেই দেব, সেটা হচ্ছে যে বইগুলো সরকার দেবে সেই বইগুলো সব নেটে আছে। আমরা নেট থেকে ডাউনলোড করছি 15 দিনের প্ল্যান অনুযায়ী, যে 2 সপ্তাহ ক্লাস চালানো যায়। এই 2 সপ্তাহে ওই যে বইগুলো ছাপিয়ে সরকার আমাদেরকে দেবে, ওই বইয়ের যে অংশটা আমাদের এখনো হাতে আসে নাই, ওই কপিগুলো আমরা সব প্রিন্ট দিছি, কম্পিউটার থেকে ডাউনলোড করছি, এবং কালকে এগুলো আমরা ক্লাসে দেব। এবং এই কাছে ফটোকপির দোকানে আমরা কপি দিয়ে দিছি। আপনারা অভিভাবকরা শিক্ষকদের পরামর্শ নিয়ে, এত ছাত্রেরা তো আমরা এত ফটোকপি সাপ্লাই দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। ক্লাসে আমরা 2-4 কপি দেব, দোকানে দিয়ে দিছি। ভাইস প্রিন্সিপালদের কাছে আছে, ক্লাস টিচার, কোর্স টিচারের কাছে আছে, বা আপনারাও যারা কম্পিউটারে বিজ্ঞ তারাও ইচ্ছা করলে যে কোনো কম্পিউটার থেকে লোড দিতে পারবেন। কাজে এই যে 2 সপ্তাহের যে পড়া বই থেকে যেটা, সেগুলা আপনারা সংগ্রহ করবেন, ছাত্ররা তোমরা সংগ্রহ করবা। সব অভিভাবকরা এখানে নাই, এজন্য ছাত্রদেরকে বলছি এবং অভিভাবক যারা আছে তাদেরকে বলছি। কারণ আমাদের দেশে একটা ট্র্যাডিশন হয়েছে, হাতে বই না থাকলে ছাত্রেরা পড়ায় মনোযোগী হয় না, শিক্ষকরা পড়ায় মনোযোগী হয় না। এটা একটা বাস্তবতা।
এই বাস্তবতার জন্য বিকল্প বই দিতে হয়তো আরও 1 মাস দেরি হইতে পারে, আমাদের সন্তানদের তো 1 মাস ক্ষতি করতে পারি না। এজন্য আমরা চাই না একটা দিন আমাদের শিক্ষার্থীদের, আমাদের সন্তানদের ক্ষতি হোক। এজন্য বইয়ের অভাবটা আমরা এভাবে মেকআপ করব। 2-4 পৃষ্ঠা ফটোকপি করা এটা কোনো ব্যাপার না ছাত্রদের জন্য, অভিভাবকদের জন্য। আমি সকল অভিভাবকদেরকে অনুরোধ করব, ছাত্রদেরকে অনুরোধ করব, যে যটা ফটোকপি করা দরকার আপনারা নিকটবর্তী দোকান থেকে অথবা কম্পিউটার থেকে লিঙ্ক জেনে ক্লাস টিচার, কোর্স টিচার, ভাইস প্রিন্সিপাল এদের সাথে সহযোগিতা নিয়ে আপনারা এই 2 সপ্তাহে যে বিষয়গুলো আমরা শিখাবো সেই বিষয়গুলোর বইগুলো সংগ্রহ করবেন। বারবার বলতেছি, 1 নম্বরে কার্যক্রম সংগ্রহ করবেন কাল, ক্লাসে রোল দেখে দেখে দেওয়া হবে। হাজরা খাতা ঠিক করা হয়েছে, যেসব শিক্ষার্থীদের টাকা জমা হয়েছে তাদেরই হাজরা খাতায় নাম উঠছে। কালকে তারা কার্যক্রম পাইবে। আপনাদের দায়িত্বে কোর্স টিচার, ক্লাস টিচার, ভাইস প্রিন্সিপাল এদের সহযোগিতা নিয়ে সাময়িক সময়ের জন্য 2 সপ্তাহের মধ্যে বই আসার সম্ভাবনা কম। এই 2 সপ্তাহ যাতে ক্লাস নির্বিঘ্নে চলতে পারে, মানসম্মত চলতে পারে, এজন্য কম্পিউটারের ওই কপি আপনারা সংগ্রহ করবেন নিজ দায়িত্বে, তাহলে পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটবে না। আজকে কিন্তু 192 দিনের একদিন, আজকে লম্বা সময় অনুষ্ঠান হইতেছে, সবাইকে নিয়ে অনুষ্ঠান হইতেছে। একটা ক্লাসের চেয়েও এই ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মনে রাখতে হবে। যে কার্যক্রমটা আপনাদেরকে দেব এই কার্যক্রমটার ভিতরে আমি বলছি আছে পরীক্ষার তারিখ। এপ্রিল মাসের 27 তারিখ প্রথম পরীক্ষা, রমজানের পর। এরপরের পরীক্ষা, পরের পরীক্ষা, এক পরীক্ষার আগে ক্লাস শুরু কবে, ক্লাস শেষ কবে, কয়দিন কার্য দিবস, কয়দিন পরীক্ষা, এগুলো এখানে দেওয়া আছে। মাদ্রাসা বন্ধ কবে কবে এইটা দেওয়া আছে। মাদ্রাসায় কি কি অনুষ্ঠান কবে হবে এইটা দেওয়া আছে। এগুলো এখানে সব দেওয়া আছে। এইখানে মাদ্রাসার সকল শিক্ষকদের নাম এবং মোবাইল নাম্বার লেখা আছে। আপনার ছাত্র, আপনার সন্তান কোন ক্লাসে পড়ে, ওই ক্লাসের ক্লাস টিচারের কি নাম, তার মোবাইল নাম্বার, বা একটা ক্লাসে আমাদের 4-5টা শাখা আছে, এই শাখার একজন সমন্বয়কারী আছে, গাইড টিচার আছে, সে কে, এগুলো কিন্তু অভিভাবকদেরকে জানতে হইবে। তার নাম্বার আপনাদের কাছে থাকতে হইবে। যে কোনো বিষয় তাদের সাথে যোগাযোগ করতে হবে। এ বিষয়টা আপনাদের খেয়াল রাখা লাগবে। ইতিমধ্যে আমাদের রুটিন হয়ে গেছে, কালকে ক্লাসে আমরা রুটিন দেব। কালকে কিছু ক্লাসে আমরা ডায়েরি দেব। আমরা যে ডায়েরি ছাপতে দিছি এর আংশিক আসছে উপরের 10ম শ্রেণী থেকে। কালকে যেসব শিক্ষার্থীরা থাকবে তাদেরকে আমাদের রোল অনুযায়ী কালকে আমরা ডায়েরিও সরবরাহ করব। পর্যায়ক্রমে সকল ছাত্রদের কাছে আমরা ডায়েরি দেব। আমাদের যে ডায়েরিটা থাকবে এই ডায়েরিটার প্রথম দিকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমল, আকীদা, দোয়া দুরুদ, তারপরে রাসূলুল্লাহর সংক্ষিপ্ত জীবনী, রাসূলুল্লাহর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা, রাসূলুল্লাহর সন্তানদের নাম, রাসূলুল্লাহর স্ত্রীদের নাম, আশারায়ে মুবাশশারায়ে নাম, কোরআনে কারিমে যেসব নবীদের নাম আছে তাদের নাম। অর্থাৎ এই ডায়েরির একটা চ্যাপ্টার জ্ঞানের বড় একটা অংশ। এবং এগুলো অনেক ক্লাসে তালিমুল কোরআন যে ক্লাসগুলো আছে ওই ক্লাসে ওর থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এজন্য ওই ডায়েরিটা নিয়েই শুধু রাখলে চলবে না, ওই ডায়েরিটা পড়তে হবে। ওই ডায়েরিটা শুধু ছাত্রের না, অভিভাবকেরও কাজে লাগবে, ছাত্রের আত্মীয় স্বজনেরও কাজে লাগবে। এজন্য ডায়েরি, কার্যক্রম, বই এগুলো আপনারা দয়া করিয়া যথাসময়ে সংগ্রহ করবেন। বাস্তব সত্য, প্রতিষ্ঠানের জন্য এটা একটা সমস্যা। এখন অধিক ছাত্র সংখ্যা। আপনারা বলতে পারেন যে কেন এত ছাত্র সংখ্যা আপনারা নেন। ইচ্ছা নাই তারপরে নেওয়া লাগে, মানুষের যে চাহিদা। এবার আমরা ভাবছি দেশে একটা স্বাভাবিক অবস্থা বিরাজ করতেছে, সব প্রতিষ্ঠানে ভালো পড়াশোনা হবে, ছাত্র সংখ্যা গতবারের তুলনায় এবার কম চাহিদা হবে। দেখা গেছে কম না, এবার আরো 2 গুণ বেড়ে গেছে, 3 গুণ হয়ে গেছে ছাত্র চাহিদা।
একটা ক্লাসে 600 ছাত্র পরীক্ষা দেয়, আমাদের নেওয়ার সুযোগ থাকে হয়তো 40 জন 45 জন। অন্য অভিভাবকদেরকে আমরা কিভাবে বুঝাইতে পারি বলেন? এ তো তদবির থাকে, নানান রকমের অভিভাবকদের থাকে, স্থানীয় মানুষের থাকে, সরকারি প্রশাসনের থাকে, যে কারণে ছাত্র সংখ্যা যেভাবে সীমিত রাখা দরকার সেভাবে ইচ্ছা করলেও আমরা সীমিত রাখতে পারতেছি না। এটা আমাদের সীমাবদ্ধতা। আর অভিভাবকরা এত ছাত্রের মধ্যে এরপরও কেন ছাত্র দেয়? এইখানে যে সুবিধাটা বা যে সেবাটা যতটুকু পায় এইটা হয়তো অন্যত্র তারা পায় না বিদেই এত কষ্ট করে কিন্তু এইখানে দেয়। আমরা বুঝি অনেক অভিভাবকরা আপনারা এইখানে আছেন, এইখানে ভর্তি, এইখানে বেতন, এইখানে আবাসিক ছাত্রদের আবাসিক খরচ, এটার যে ব্যয়, এই ব্যয় বহন করা অনেক অভিভাবকের জন্য অনেক কষ্টকর। তবু আপনার সন্তানের স্বার্থে বা অনেক অভিভাবকরা তাদের সন্তানদের স্বার্থে এই তার সামর্থ্য নাই, এরপরও কষ্ট করে সন্তানদেরকে এইখানে পড়ে। মানুষের কান্না যদি আপনারা দেখতেন যে ভর্তির জন্য, এই মহিলা অভিভাবকরা সে কাঁদতে কাঁদতে মূর্ছা খায়, পা ধরতে চায়, নিজেরা লজ্জিত হয় যে আল্লাহ নারাজ হয়ে যায় নাকি, আল্লাহ বেজার হয়ে যায় নাকি। মহিলারা তো এমন কথাবার্তা বলে, হুজুর একটু দয়া করেন, আল্লাহর কাছে চাইলেও তো দয়া করে, তা আপনি একটু দয়া করবেন না, এইভাবে কথাবার্তা বলে, এইভাবে কান্নাকাটি করে। যাই হোক, এটা আপনাদের দোয়া দারুন নাজাতের প্রতি। সারা দেশে মাদ্রাসা যেখানে ছাত্রের অভাব, সেখানে দারুন নাজাতের ছাত্র দীক্ষার কারণে শৃঙ্খলা রক্ষা করা যাইতেছে না। এটা তো আল্লাহ পাকের একটা মেহেরবানি, আপনাদের দোয়ার এটা ফসল। এই জন্য আমরা চাইতেছি যে যত সীমাবদ্ধতা থাকুক এর ভিতর আমরা মানসম্মত সেবা দিতে আমরা বদ্ধপরিকর, এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সার্বিক চেষ্টা কিন্তু আমরা চালাইতেছি। এজন্য কালকেই ক্লাস হবে পুরা। এখানে বলা হয়েছে যে 2 শিফটে ক্লাস। কালকে কোন কোন ক্লাস কখন হবে এ বিষয়টা বলা দরকার ছিল। তা আমাদের সকালে যে ক্লাসগুলো হবে অর্থাৎ 8টায় নাকি, সকাল 8টা থেকে যে ক্লাস হবে, পঞ্চম শ্রেণী আশরাফুল খামেস। অভিভাবকরা ছাত্রেরা মনে রাখবেন যে আমাদের নিজস্ব একটা কালচার গড়ে তুলতে হইবে প্রতিষ্ঠানে। স্কুলের ছেলেরা বলে 5, 6, 7, 8, 9, 10, আর মাদ্রাসার ছাত্রকে যদি জিগাই বলো তো পঞ্চম শ্রেণী আরবি কি কইতে পারে না। এই জন্য আমাদের এখানে পরিভাষা, পঞ্চম শ্রেণীকে আমরা পুরা বলি আশরাফুল খামেস, আর সংক্ষেপে বলি খামেস। খামেস মানে পঞ্চম শ্রেণী, আশরাফুল মানুষ পঞ্চম শ্রেণী। এইটা অভিভাবকদেরও মুখস্থ করতে হইবে, ছাত্রদেরও মুখস্থ করতে হইবে। পঞ্চম শ্রেণীর এবার 2টা শাখা, এই দোনো শাখার ক্লাস শুরু হইবে 8টায়, শেষ হইবে 12:15টায়। 12:15টায় আজান হবে, 12:30টায় নামাজ হবে। আগামীকাল বৃহস্পতিবার 2 তারিখ। আমি মরি বাঁচি, মাদ্রাসা তো থাকবে। মাদ্রাসা থাকলে এই সফুল খামেজের ছাত্ররা 8:45 থেকে 8টার মধ্যে ক্লাসে যাইবে। এদের ক্লাস হইবে একাডেমিক ভবনের 202, 203, অর্থাৎ পঞ্চম শ্রেণী বা সফুল খামেজ আলিফের ক্লাস হবে 202। এই যে একাডেমিক ভবন, এই আর 202 মানে মধ্যের কোঠাটা, পূব দিকের মধ্যের কোঠাটা। সফুল খামেজ বা এর ক্লাস হইবে 203। সিঁড়ির থেকে উঠে পরের ক্লাসটা, এইখানে পঞ্চম শ্রেণীর ক্লাস হবে। আবার মনে রাখতে হবে, পঞ্চম শ্রেণীর ক্লাস হবে 8টা থেকে 12:15। ছুটি হইবে 1:45, 12:30টায় নামাজ পড়িয়ে ছুটি হইবে। খবরদার অভিভাবকরা ছাত্ররা এই চিন্তা করবেন না যে গাড়ি আছে, আমার লোক বইয়ে রয়েছে, ওর মায়ের রান্নাও যাইতেছে না, নামাজ পড়িয়েই যাইতে হবে। কারণ এই ছেলে বাড়িতে যাইয়া নামাজ পড়ানো কঠিন হবে। একক তো নামাজও যদি সে এখানে পড়ে যায় তা নামাজ পড়তে সে অভ্যস্ত হবে, এটা কিন্তু বুঝতে হবে। এরপরে 6ষ্ঠ শ্রেণী, যেটাকে আমরা বলি আশরাফুল সাদেস, সংক্ষেপে বলি সাদেস। সাদেসের 3টে শাখা, সাদেস আলিফ, সাদেস বা, সাদেস জিম। এদেরও ক্লাস হবে 8টা শুরু হবে, 12:15টায় শেষ হবে ক্লাস, 12:30টায় নামাজ, এরপরে ছুটি। এদের ক্লাস হবে এই যে দক্ষিণ পাশের বিল্ডিং আল্লামা নিয়াজ মামুন খোতানি ভবন,
এই খোতানি ভবনের 1, 2, 3 এইখানে 3টে রুমে 3টার ক্লাস হবে। আলিফ হবে 101-এ, সাদেসের বা হবে 102-তে এবং জিম হবে 103। মানে একটা কোথায়? পূর্ব দিকে, পূর্ব পাশের রুম হইল 101। এই যে দক্ষিণ দিকে বিল্ডিংয়ের নিচতলায় সাদেস মানে ষষ্ঠ শ্রেণী। এরপরে সাদেস বা ষষ্ঠ শ্রেণী বা এদের ক্লাস হবে মধ্যে এই নিচের। আর সাদের জিম 103 এই শেষেরটায় ক্লাস হবে, এইখানে এরা আসবে। এদেরও ক্লাস কয়টায়? 8টা থেকে 12:30, 1:45। ওই 1:45 থেকে ক্লাস টাইম ধরতে হইবে, নামাজও ক্লাসের একটা অংশ। এরপরে সাবে মানে সপ্তম শ্রেণী, এখানেও আমাদের 4টে শাখা হবে, আলিফ বা জিম দাল, 4টে শাখা। এদের ক্লাস হবে নিজামপুরি হল, ওই যে একদম উত্তর পাশে যে বিল্ডিংটা আমাদের পিছনে 101-এ, 102-এ নিজামপুরি হলের। এরপরে ফতে আলী হলের পূর্ব পাশে 101-এ এবং 102-এ। এই ছাবের ক্লাসগুলো হবে ওই পিছনে পূর্ব পাশের বিল্ডিংয়ে, নিচের বিল্ডিংয়ে। সময় কখন? 8টায় শুরু, 1:45 শেষ। 8টার আগে আসতে হইবে, 1:45 যাইতে হইবে। এরপরে আমাদের সামেনের ক্লাসও 4টে ক্লাস, সামেন আলিফ, সামেন বা, সামেন জিম, সামেন দাল। সামেন মানে কি? অষ্টম শ্রেণী। আর সফুজ সামেন, সংক্ষেপে কি সামেন। এদের ক্লাস হবে একাডেমিক ভবনের 303 এই বললঙ্গের 3 তলায়, 303, 304, 305, 306 এইখানে ক্লাস হবে। এদেরও ক্লাস কখন? 8টা থেকে 1:45। মানে 8টা থেকে 12:15 ক্লাস, 12:30 জামাত, 1:45 ছুটি। এটা মনে রাখতে হইবে। এরপরে তাসের এখানে 4টে ক্লাস, তাসে সাধারণ জিম, তাসে বিজ্ঞান আলিফ, তাসে বিজ্ঞান বা, তাসে বিজ্ঞান জিম। এই 4 ক্লাসের ক্লাস হইবে সকাল 8টা থেকে 1:45। মানে 12:30 ছুটি, নামাজ 12:30, এরপরে ছুটি। এদের ক্লাস হবে আপনার 405, 406, 301, 302-তে। এরপরে আশেরের 4টে ক্লাস হবে এই সময়। আশের সাধারণ জিম, আশের বিজ্ঞান আলিফ, আশের বিজ্ঞান বা, আশের বিজ্ঞান জিম। এদের ক্লাস হবে একাডেমিক ভবনের 4 তলায়, 401, 402, 404 এখানে ক্লাস হবে। এছাড়া এখানে নাই আলেম সাধারণ প্রথম বর্ষ, হা শাখা, আলেম বিজ্ঞান প্রথম বর্ষ, আলেম বিজ্ঞান প্রথম বর্ষ, আলেম বিজ্ঞান দ্বিতীয় বর্ষ, আলেম সাধারণ দ্বিতীয় বর্ষ। এই ক্লাসগুলো একাডেমিক ভবনের 5ম তলায় হবে। এই যে ক্লাসগুলো বলা হইল 5ম, 6ষ্ঠ, 7ম, 8ম এর সব ক্লাস, এর সব শাখার ক্লাস 8টায় শুরু, 12:15 ক্লাস শেষ, 12:30 নামাজ, 1:45 ছুটি। আর তাসে আশেরের যে শাখাগুলো বলা হয়েছে এগুলো আমাদের ওয়েবসাইটে থাকবে, ফেসবুক পেজে থাকবে, বোর্ডে লাগানো থাকবে। আর কালকে ক্লাসে আসলেই বোঝা যাইবে। আমার কথা না বুঝলে অভিভাবকরা, ছাত্ররা বুঝে যাবা তোমাদের ক্লাস কখন। এই হিসেবে ক্লাস হবে। এছাড়া বাকি যে ক্লাসগুলো আছে তাসে আশেরের, আলেমের, এই ক্লাসগুলো চলবে 1:45। 1:45 শুরু হবে, আসরের নামাজ পড়িয়া ছুটি হবে। ওই কলেজগুলোর ম্যাক্সিমাম ক্লাসই আবাসিক ছাত্র। এরা জোহরের নামাজ পড়বে নিজ নিজ হলে নামাজ পড়িয়া ক্লাসে আসবে। আর এই ছাত্ররা মসজিদে নামাজ পড়িয়া যাইবে। এরা তো আসরের সময় থাকবে না, ওরা আসরের নামাজ মসজিদে পড়ে কিন্তু যাইবে। যাই হোক, আমি বলছি কার্যক্রমের কথা। এবং কালকে ক্লাসে রুটিন দেওয়া হবে যে কোন ঘন্টায় কি পড়ানো হবে, কোন টিচার কি পড়ানো হবে। ক্লাসে গেলে ক্লাস টিচার ছাত্রদেরকে লেখাইয়ে দেবে। এই কার্যক্রমের ভিতরে একটা পাতা আছে রুটিনের, যে কোন দিন কোন ক্লাস। এই ক্লাসে ওইখানে বোর্ডে টিচার লিখে দেবে। লিখে দেওয়ার পরে ছাত্ররা জানবে কবে কি। কালকে ওই রুটিন অনুযায়ী ক্লাস হইবে। রবিবার থেকে এই রুটিন অনুযায়ী কিন্তু ক্লাস হইবে। পড়ার জন্য দরকার কি? ভর্তি, সেশন ফি দিয়া হয়ে গেছে, হাজরা সিট রেডি হয়ে গেছে,
প্ল্যান কার্যক্রম রেডি হয়ে গেছে, ক্লাস রুটিন রেডি হয়ে গেছে, বই সরকার দিতে পারে নাই, বিকল্প রেডি আছে। পড়ার জন্য দরকার কি? শিক্ষক তৈরি আছে। পড়ার জন্য দরকার কি? শিক্ষার্থী রেডি আছে। এখন সবাই কাজ করলেই কি ভালো সেবা দেওয়া যাইবে। বই নাই, বই পাই নাই, বেশি ছাত্র কয়দিন যাক, এই মানসিকতার কিন্তু সুযোগ নাই। অভিভাবকরা খুব মনে রাখবেন, কয়েকটা দুর্যোগের পরে কিন্তু আমরা এখন অবস্থান করছি। করোনার একটা দুর্যোগ গেছে, লেখাপড়া ছাড়া ছাত্ররা নানান মুখী হয়ে গেছে। এরপরে আইসে আর এক অভিশাপ, কি? বিতর্কিত কারিকুলাম। সবাই মাথায় এনেছে নূতন কারিকুলাম মানে লেখাপড়া নাই, পড়াশোনা বাদ। এরপর আবার বাস্তবতার কারণে আইসি কি? বিপ্লব। এই যে আগস্ট বিপ্লব, এই বিপ্লবে সবাই বিপ্লবী হয়ে গেছে। লেখাপড়া লাগবে না, বাবার কথা শোনা লাগবে না, শিক্ষকের কথা শোনা লাগবে না। এই তিন কারণে শিক্ষিতরা কিন্তু অন্যমুখী হয়ে গেছে। শিক্ষকরা কিন্তু পড়ানোর মুখী নাই, ছাত্ররা কিন্তু পড়ার মুখী নাই। এ ফিরেই আনতে হইবে আবার পড়ায়। বুঝতে হইবে যে আমরা যে স্টেজে ছাত্রদেরকে নিয়ে কথা বলছি, এদের এখন পড়ার মনোনিবেশ করা দরকার, এদের চরিত্র গঠনের দিকে মনোনিবেশ করা দরকার, এদের আখলাক গঠনের জন্য মনোনিবেশ করা দরকার, এদের আমলি জিন্দিগি গঠনের জন্য এখন মনোনিবেশ করা দরকার। এগো অত বিপ্লব নিয়ে চিন্তা করার এখন সময় নাই, যখন আসবে তখন এরা চিন্তা করবে। কাজে এই যে আমাদের মানসিকতা অন্যদিকে গেছে, এটা ফিরেই আনতে চাই। ফিরেই আনার জন্যই আমাদের এই কার্যক্রমে নিয়মিত হইতে হইবে, বাধাবাধ্যক হইতে হইবে, কর্মচারী হইতে হইবে। কোনো ওজন নাই, কোনো সমস্যা নাই। এই দিকে যদি আমরা মনোযোগ না হই, অভিভাবকরা যদি মনোযোগী না হই, তাহলে কিন্তু ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে আমাদের এই শিক্ষার্থীরা। আর দুশ্মন, জাতীয় দুশ্মন তো আমাদের সাথেই আছে। মোবাইল, নেট প্রত্যেক বাসায় আছে। ছাত্রের নাই মায়ের আছে, মান নাই বাপের আছে। অফিসে থইয়া বাপেরটা বাজারে যায়, ও চালায়। এই যে জাতীয় দুশ্মন, ছাত্রদের মেধা নষ্ট যেতে যেতে হয়। এত আলহামদুলিল্লাহ প্রত্যেক ঘরে দুহান তিনহান আছে, তাই না? এই বাঘ বলি, বাল্লুক বলি, যাই বলি না কেন, শিক্ষার্থীদের সময় এবং মেধা নষ্ট করার যে যন্ত্র, এটা প্রত্যেক বাসায় কিন্তু আছে। তোমরা আবার কথা বলো, হয়েছে কি তোমাদের? এইবার কেউ কথা বললে এই নেই কথা বলতে দেবো, খবরদার। শব্দ কেন? এজন্য যদি আমরা খুব সিরিয়াস না হই, তাহলে কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় মনোযোগী সৃষ্টি করতে পারবো না। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আপনাদের সহযোগিতা খুব প্রয়োজন অভিভাবকদের। অনেক ছাত্র আমাদেরও সীমাবদ্ধতা আছে। আমাদের চেয়ে আপনারা অনেক যোগ্য অভিভাবক আছেন। আপনাদের পরামর্শ দরকার, আপনাদের সহযোগিতা দরকার। এতগুলো ছাত্র ইচ্ছা করলেও অনেক সময় সবার অবস্থাটা আপনাদেরকে আমরা জানাইতে পারি না, জানাবার সময় হয় না, অথবা অনেকের মানসিকতা হয় না, এটা হইতে পারে। কিন্তু আপনি কিন্তু একজন ছাত্রের অভিভাবক, জোর হইলে কিছু আছেন 2 জন ছাত্রের অভিভাবক, একেবারে কিছু আছেন 3 জন ছাত্রের অভিভাবক। আপনার প্রয়োজন যোগাযোগটা রক্ষা করা, আমাদের প্রয়োজন আপনার সাথে যোগাযোগ রক্ষা করা, এটা আমি স্বীকার করি। কিন্তু এই ব্যর্থতাও আমি স্বীকার করি, এই ত্রুটিটাও আমি স্বীকার করি যে যেভাবে আপনাদের সাথে যোগাযোগ করার কথা, সেই যোগাযোগ প্রতিষ্ঠানের ভাবে আমরা পারি না, সীমাবদ্ধতা আমাদের। কিন্তু আপনারা একটু যোগাযোগ করেন। বিশেষ করে আবাসিক যেসব শিক্ষার্থীরা, এমনকি অনাবাসিক শিক্ষার্থীরাই বেশি ক্লাস কামাই দেয়। এবছর আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব ক্লাসে উপস্থিতি রাখার। আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করব শিক্ষার্থীদের উপস্থিতিটা পর্যালোচনা করতে। আপনিও ছেলেকে বাসার থেকে পাঠিয়ে দিয়েই ক্ষান্ত হবেন না। আপনার ক্লাস টিচারের সাথে, অথবা গাইড টিচারের সাথে, অথবা ভাইস প্রিন্সিপালের সাথে, না পারলে আমার সাথে আপনারা যোগাযোগ রাখবেন যে আপনার ছেলে বাসার থেকে পাঠাইলেন, সে মাদ্রাসায় আসলে আসলো কি না। বহু ছেলেরা মাদ্রাসায় আসিয়া কত কৌশল এই আমাকে সন্তানদের জানে, এটা আমাদের ধারণা নাই।
একটা লুঙ্গি পরি আসে পায়জামার নিচে, মাদ্রাসায় আসা পায়জামাটা খুলে ব্যাগে লাগে। তো লুঙ্গি পরলে আমরা তো মনে করি যে হয়তো ছাত্ররা অন্য কাজে আইছে, ক্লাসের না, বা বাইরেই যায়। দারোয়ানরা মনে করে যে তো হয়তো পরীক্ষার্থী ছাত্র, মেসের ছাত্র। মানে ডিজিটাল কৌশল ফাঁকি দেওয়ার জন্য, এই জাতি ধ্বংস হইতেছে এই জন্য, খারাপ কিছু করার জন্য বহু পদ্ধতি এরা প্রয়োগ করে। নিচে একটা টি শার্ট পরি আসে, আইয়া বাথরুমে যাইয়া জামাটা খুললিয়া ব্যাগে ভরে, এরপর টি শার্ট পরা। এত ছাত্রের ভিতরে ছাত্র না বাহিরের কেউ বেড়াইতে আইছে, এখানে তো গরুস্থান, এ শিফটের ক্লাস নাই, ওই শিফটের ক্লাস, কেউ ফর্ম ফিল আপ, কেউ পরীক্ষা, সবাই কিন্তু এরকম চিহ্নিত করাও সম্ভব না। চলে যায় বাইরে, বাইরে যাইয়া গরুস্থানে যাইয়া বল খেলে, নাহলে মোবাইল খেলে, সাইবার ক্যাফে যাইয়া আড্ডা দেয়। এভাবে কিন্তু অনেক শিক্ষার্থীরা নষ্ট হয়। আর যখন পরীক্ষায় ফেল করে তখন মায়ে কান্দে, বাপে কান্দে, পাও ধরে, হাত ধরে। কিন্তু ওইটা ওই সময় ধরলে চলবে না, এখন করা লাগবে, এখন নিশ্চিত করা লাগবে। আপনি চেষ্টা করেন মাসে একদিন টিচারের সাথে দেখা করেন, কথা বলেন, নম্বর দেন। ম্যাক্সিমাম অনাবাসিক অভিভাবকরাই তো আপনারা এই এলাকায় থাকেন, কাছাকাছি থাকেন। আপনাদের শনিবার বন্ধ আছে, শুক্রবার বন্ধ আছে, ক্লাস টিচারের নাম্বারটা রাখেন, তার সাথে একটা ভালো সম্পর্ক গড়িয়ে তোলেন। গড়িয়ে তুলে তার কাছে খবর নেন আপনার ছেলের অবস্থাটা কি, এই খবরটা নেন। আপনারা আমরা সবাই মিললে যদি চেষ্টা করি, আমি আল্লাহকে হাজির নাজির জানিয়ে বলতেছি, আমার ইচ্ছার কোনো ত্রুটি নাই, বরং আমার মধ্যে সারাদিন একটা জাগুনে আমি জ্বলি যে কি করা দরকার আর কি করতে পারতেছি। এই ছেলেগুলা কিভাবে গড়িয়ে তোলা দরকার আর কতটুকু গড়িয়ে তুলতে পারতেছি, এই ব্যর্থতা, এই যন্ত্রণা, এই আগুনে সবসময় জ্বলে পুড়ে যাইতেছি, পারতেছি না। সবার সহযোগিতা দরকার, অভিভাবকদের সহযোগিতা দরকার, শিক্ষকদের সহযোগিতা দরকার, ছাত্রদের সদিচ্ছার দরকার। আর সবে মিলে যদি আমরা চেষ্টা করি, আশা করি আমরা একটা ভালো কিছু করতে পারবো। এই 25 সন এটা আমাদের জন্য একটা সুন্দর সন হবে। 25 সন 24 বা অতীতের যেসব গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো থাকবে না, গ্যাপগুলো আমরা হইতে দেব না। আমরা শিক্ষকরাই আদা করি, এই অঙ্গীকার করি, আপনার অভিভাবকরা সেই ইচ্ছা প্রকাশ করেন, ছাত্ররাও জীবনের এই ইচ্ছা পোষণ করো তোমরা, যে তোমরাও ফাঁকি চুকি দেবা না, দেখবা সবাই মিলে ভালো কিছু একটা হবে। 365 দিনের মাত্র 192 দিন, আর সময় তো আমরা ফিরেই থাকি, বন্ধ, ছুটি, ফাঁকি চুকি দেওয়ার, দুষ্টমি করার, খেলাধুলার, বেড়ানোর সময় তো অভাব নাই, যথেষ্ট সময়। তাই কার্য দিবসে কেন, ক্লাসের সময় কেন, পড়াবাদ দিয়ে কেন, এ বিষয়গুলো খেয়াল রাখা লাগবে। কাজে আশা করি আপনারা আমার এই কথার গুরুত্ব উপলব্ধি করছেন। দ্বিতীয় যে বিষয়টা বলি, দারুন নাজাত মাদ্রাসা বিশ্বাস করে না যে লেখাপড়াই শুধু মানুষ হয়। লেখাপড়াই মানুষকে মানুষ বানায় না, বরং আমলে মানুষকে মানুষ বানায়। লেখাপড়ার সাথে যদি আল্লাহর ভয় মানুষের মধ্যে না হয়, তাহলে ওই মানুষ জাতির কোনো উপকার করতে পারবে না। আমরা সম্প্রতি সময় দেখি, সত্য মিথ্যা জানি না, রাজনৈতিক বক্তব্য আমি দিতেছি না, শুনি যে কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা এদের পাচার হয়ে গেছে, লক্ষ কোটির এখানে দুর্নীতি হয়েছে। কে এই মানুষগুলো খুব মূর্খ নাকি? এই মানুষগুলো লেখাপড়া করে নাই? এই যারা ঘুষ খাইছে, দুর্নীতি করছে, দেশের অর্থ প্রচার করছে, গুম করছে, খুন করছে, এই মানুষগুলো কি শিক্ষিত না? সব কি মূর্খ? নিশ্চয়ই না। তাহলে লেখাপড়াই তো মানুষ হয় না। মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় না আসে, মানুষ যদি আল্লাহকে ভয় না করে, তাহলে যতই আমরা লেখাপড়া করি, যতই মেধাবী হই, কখনো মানুষ হইবে না। এই জন্য দারুন নাজাত দর্শন খুব স্পষ্ট। দারুন নাজাত যেমন লেখাপড়া, তেমন আমল আখলাকে গুরুত্ব দেয়। আমল আখলাকের মধ্যে কি? নামাজ। মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? নামাজ। এইখানে দাঁড়াই আমি শক্তভাবে এই কথা বলতে পারি না যে আমার, একটু পানি দেন, আমার সব ছাত্ররা নামাজ পড়ে, এই কথা কিন্তু বলতে পারি না। আপনারা সব অভিভাবকরা বলতে পারবেন না যে আপনাদের ছেলেরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলতে পারবেন না। বাস্তব এটা।
কিন্তু যখন মাদ্রাসায় দারুন নাজাতে 34 বছর আগে চাকরি লইছি তখন কিন্তু এই সমস্যাটা ছিল না। তখন মাদ্রাসায় যারা পড়তো এলাকায় অনেক গরিব লোকরা বসবাস করত, বড় লোক বাড়ি দালান কোঠা এত ছিল না। ওই সময় ছাত্রকে প্রতি এই বিশ্বাস ছিল এরা কেউ নামাজ তরক করে না। কিন্তু এখন এলাকায় বড় বড় বিল্ডিং হয়েছে, আধুনিক প্রযুক্তি দেশ হয়েছে, কিন্তু এখন কিন্তু এই কথা বলার আর সাহস নাই যে আমাদের সব ছাত্রেরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, সুযোগ পেলে নামাজ পড়ে না। এই মাদ্রাসায় 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়ে, এই দেখি পড়তে চায় না। অনেকে আছে বিনেউজুতে পড়ে, অনেকে পিড়াই পড়াইয়া শিক্ষকরা মসজিদে উড়ায়, যেই রুকুতে যায় রুকু সাইডিয়ে দৌড়ায়। চিন্তা করতে পারেন এটা মাদ্রাসার ছাত্র হইতে পারে? আপনার আমার ছেলে তো এরা, আপনার আমার ছাত্র তো এরা। কোন জায়গায় আমরা আছি, কত কষ্টে এই কথাটা আমি আপনাদের কাছে বলতেছি। এই ছেলেরা বাসায় গেলে কি নামাজ পড়ে সেটা আমরা বুঝি না। একজন মাদ্রাসার ছাত্র কেন, একজন মুসলমানের জন্য নামাজ পড়া ফরজ। সেখানে দারুন নাজাত মাদ্রাসা একটা ছাত্র সে নামাজ পড়বে না, এই মাদ্রাসায় পড়ে লাভ কি, এই মাদ্রাসা দিয়েই বা লাভটা কি, এটা কিন্তু বুঝতে হবে। এজন্য নামাজের সর্বোচ্চ গুরুত্ব দিতে হইবে। আবাসিক অনাবাসিক সকল ছাত্রদেরকে বলছি, অভিভাবকদেরকে বলছি, আপনারা সহযোগিতা করেন। শিক্ষকদের বলছি আপনারা তদারকি করেন, ছাত্রদেরকে বুঝ দেন। আর ছাত্রদেরকেও বলছি খুব কঠিন কিছু না, 5 ওয়াক্ত নামাজ পড়তে কতটুকু সময় লাগে। নামাজ আল্লাহর হুকুম, নামাজ তরক করলে কি বড় গুনাহ। রাসূলুল্লাহ বলছে মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাত কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কাফেরের মতো কাজ করে। অন্যান্য মাযহাবের লোকেরা, অন্যান্য আকায়েদের লোকেরা বলছে যে নামাজ ইচ্ছে করে যে ছেড়ে দেয় সে কাফের হইয়া যায়। কত জঘন্য কথা! কাফের, মুশরিক আর মোমেন এদের ভিতরে পার্থক্য কি? যে কাফের মুশরিকরা কি নামাজ পড়ে না, আর মোমেন কি নামাজ পড়ে। তাহলে যে নামাজ পড়ে না সে তো মোমেনই না, সে মুসলমান কিনা সেইটাই তো সন্দেহ। এই জন্য খবরদার, সকল ছাত্রদেরকে বলছি কেউ 1 ওয়াক্ত নামাজ তরক করবে না। অতীতে যা করছো তওবা করো, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আজকে জোহরের নামাজ থেকে 1 ওয়াক্ত নামাজ আমরা তরক করব না। আপনার অভিভাবকরা আমি বিশ্বাস করি যাদের সন্তানরা মাদ্রাসায় দিয়েছেন, এই সন্তানদের মায়েরা বাবেরা নিশ্চয়ই নামাজ পড়েন। আপনারা নাই মাদ্রাসায় দিতেন না। যদি আপনাদের কারো মধ্যে ত্রুটি থাকে সে ত্রুটিও দূর হওয়া দরকার। আপনারা ছেলেদের শুধু ভাত খাইছি কিনা, শরীর খারাপ কিনা এই তদারকি করবেন না। আপনি অফিসে চাকরি করেন, অফিস থেকে এসে জিজ্ঞাসা করবেন বাবা মাদ্রাসায় গেছিলা? হ্যাঁ আব্বু গেছিলাম। জোহরের নামাজ কোথায় পড়ছো? মাদ্রাসায়। কোন কাতারে পড়ছো? কে নামাজ পড়াইছে আজকে বাবা? কোন হুজুরে নামাজ পড়াইছে? চেনো তুমি তারে? ও হয়তো বলবো আব্বু চিনি না। আচ্ছা কালকে চিনি আবার জিজ্ঞাসা করি আবার পুরান ছাত্রদের কাছে, এটা হাজরে লইবেন। নূর আসরের নামাজ পড়ছো, মাগরিবের নামাজ পড়ছো, কোথায় পড়ছো? খুব জরুরি এই কাজ, এটা সবও হইবে। খালি পড়ার খবর লইয়েন না, খাওয়ার খবর লইয়েন না, নামাজের খবর একটু নিয়েন। ছাত্রদেরকে বাধ্য করেন, সন্তানদেরকে বাধ্য করেন, মাগরিবের আজান শেষ সে ঘরে যাইবে, মসজিদে নামাজ পড়ে ঘরে যাইবে। বহু ছেলেদেরকে দেখি রাস্তায় রাস্তায় ঘোরে এলাকায়, এইসব এলাকায় খুব কম বাইরে, 2-1 দিন বাইরে এলে ঘোরে। আমরা ছোটবেলা আমাদের লাইফ কাটছে যে আসরের নামাজ পড়িয়া খেলতে যাবা, মাগরিব আইয়া মসজিদে পড়বা। এই আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে এইটা হইল ঘোরার টাইম, খেলার টাইম। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না এই গ্রামেও। না মানলে কঠোর শাস্তি পিতা মাতার পাইতে হইতে। আমাদের জীবনের অভ্যাসটা এরকম ছিল। আর এখন আমাদের সন্তানরা রাত নাই দিন নেই, 11টা নাই 12টা নাই, এখানে জমজম, এখানে বাঁশপাতা, এখানে কচু পাতা, এখানে কয়লাঘর, ওখানে ছাইঘর, এতে সময় নষ্ট করে, নামাজ পড়ে না, লেখাপড়া করে না। এই ব্যাপারে সতর্ক হইতে অভিভাবকদের। খবরদার, নামাজ নামাজ নামাজ। এই জন্য খবরদার, দারুন নাজাতে একজন ছাত্র যেন এমন না হয় যে নামাজ ছেড়ে দেয়। এ বিষয়গুলা শিক্ষকরা খেয়াল করবেন, অভিভাবকরা খেয়াল করবেন। শুধু ফরজ নামাজই না,
সুন্নতে মুআক্কাদা নামাজও পড়া দরকার। সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহ হবে। আজকাল এক ধরনের ফ্যাশন বাইরাইছে, ইসলামকে ধ্বংস করার জন্য একদল আধুনিক ইসলামের ক্ষতিকারক বাইরাইছে, যারা বলে ফরজ পড়লেই চলে। তা আল্লাহ রসুল সুন্নাত পড়ছে কেন? আল্লাহ রসুলের চেয়ে আমাদের ঈমান বেশি হয়ে গেছে। সাহাবা ইকরামরা সুন্নাত পড়ছে কেন? সাহাবা ইকরামের চেয়ে আমাদের ঈমান বেশি হয়ে গেছে? নিশ্চয়ই না। সুন্নতে মুআক্কাদা পড়া কি জরুরি? না পড়লে গুনাহ হবে। ফজরের আগের 2 রাকাত সুন্নাত, জোহরের আগের 4 রাকাত, ফরজের পরের 2 রাকাত, ইশার পরের 2 রাকাত, মাগরিবের পরের 2 রাকাত, বেতের 3 রাকাত, এগুলো পড়া অবশ্যই বাধ্যতামূলক। সকলে এগুলো পড়তে হবে। যাদের সুযোগ আছে তারা নফল পড়বে, কোরআন তেলাওয়াত করবে, দুরূদ শরীফ পড়বে। গুনাহ এমন কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। দেখেন, আমাদের দেশে অনেক জায়গায় বিয়ার অনুষ্ঠান হয়, বিয়া অমুক চাইনিজে, অমুক জায়গায়। আমরাও যাই মাঝে মাঝে, আপনারাও যান। এইসব পরিবেশগুলো এমন নোংরা, পর্দাপোশীদের কোনো ভালাই থাকে না। এ ব্যাপারে সতর্ক থাকবেন। সব ছেলের বয়স তো সমান না, সব ছেলের মানসিকতা সমান না। অনেক সময় বিয়ের অনুষ্ঠানের আনন্দে আনন্দে নমাজ যায়, মুরব্বিকেও যায়। গায়ে হলুদ, বৌবাত, জন্ম জন্ম দিবস নাকি বার্থডে, এতে কিন্তু নমাজও যায়, চরিত্রও যায়। সতর্ক থাকবেন। এক ওয়াক্ত নামাজের গুরুত্ব কি আপনি সেটা ভাবতে পারেন? আপনার ছেলে যদি অনুষ্ঠানে গেলে বেনামাজি হয়, চরিত্র খারাপ হয়, ওই অনুষ্ঠানে যাওয়া আপনার জন্য হারাম। আমি ফতোয়া দিয়ে দিলাম, হারামের মোকদ্দমা হারাম। যে কাজ করলে মানুষ হারামে লিপ্ত হইবে, ওই কাজ করা হারাম। এই ব্যাপারে আপনারা সতর্ক হইবেন, সতর্ক থাকবেন। যথাসম্ভব বাচ্চাদেরকে মোবাইল থেকে আপনারা দূরে রাখতে চেষ্টা করবেন। মোবাইল ভালোর ভিতরে আমি দেখছি যে একটা ছবি আই পড়ে, অটো খবরের মধ্যে একটা ছবি আইয়ে পড়ে, তো নিউজের মধ্যে একটা খারাপ ছবি আইয়ে পড়ে। এই ব্যাপারে আপনারা বাচ্চাদেরকে সতর্ক রাখবেন, মোবাইল থেকে আপনারা সতর্ক করবেন, এ বিষয়গুলো খেয়াল করবেন। আপনারা জানেন যে দারুন নাজাত মাদ্রাসা রাজনীতি মুক্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কতগুলো বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য, কোয়ালিটি সম্পন্ন শিক্ষা নিশ্চিত করা, মানসম্মত শিক্ষা দারুন নাজাত দিতে চায়। 2 নম্বরে বৈশিষ্ট্য, ছাত্র শিক্ষকদেরকে আমলি জিন্দিগি গঠন করা। 3 নম্বর বৈশিষ্ট্য, এই ক্যাম্পাস, এই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শিক্ষক ছাত্রদেরকে রাজনীতি, দলীয় রাজনীতি মুক্ত রাখা। এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। বহু প্রতিষ্ঠান আছে যেখানে তারা রাজনীতি করতে উৎসাহিত করে, সেখানে পড়াইবেন, আপত্তি নাই। কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, ঘৃণা নাই, ক্ষোভ নাই। কিন্তু আমাদের ধারণা যে শিক্ষার্থীদের এই বয়সে রাজনীতি ক্ষতি করে, এবং এই মূলনীতির আলোকে এই প্রতিষ্ঠান পরিচালিত। যার ভালো লাগবে সে এইখানে পড়াইবে, যার ভালো লাগবে না সে আর এখানে নিয়ে যাক। এই প্রতিষ্ঠানে পরিবেশ নষ্ট করবে কেন? অনেক অভিভাবকও মাথায়ও আলহামদুলিল্লাহ এমন চিন্তা, এইটারে কেমনে রাজনীতি বানাইবে, এই জায়গার পরিবেশটা কেমনে নষ্ট করবে, তারা জাতির উপকার করবে না ক্ষতি করবে আমি সেটা জানি না। কাজে এইসব চিন্তার থেকে ছাত্ররা, তোমাদের মধ্যে যদি কারো এইসব অভ্যাস থাকে, বিরত থাকতে হইবে এখানে পড়াকালীন সময়। আর না হলে এই প্রতিষ্ঠান ছাড়িয়ে আগে চলে যাবা। ওই যে পরে কবা যে আমি দারুন নাজাতে পড়তে পারি নাই, পড়তে দে নাই, এইসব কথা শুনতে চাই না। অভিভাবকদেরকেও বলি, আপনার ছেলের যদি রাজনীতি বনান লাগে, অনেক মাদ্রাসা আছে, সেইখানে নিয়ে পড়াইবেন। এইখানে আমরা রাজনীতি করতে দিতে চাই না। আমরা মনে করি রাজনীতি শিক্ষার্থীদের ক্ষতি করে। এ বিষয়গুলো খেয়াল রাখতে হইবে। কতগুলো মৌলিক বেসিক বিষয়, সালাম দেওয়া, এটা শেয়ারে ইসলাম, মুসলমানের কর্তব্য, সুন্নাত। আজকে ছেলেরা সালাম দেয় না। আমাকে দেখলে সালাম এমন দেয়, লইতে লইতে অস্থির হয়ে যায়, কিন্তু বাবারে সালাম দে না, মায়েরে সালাম দে না, এলাকার লোকের সালাম দে না। কি সালাম সবাইকে দিতে হইবে না? তোমরা দেবা? তোমাদের আব্বু আম্মু সবাইকে সালাম দেবা। বাসা যাই আম্মু আসসালামু আলাইকুম,
মায়েরা শিখাইয়ে দেবেন, বাবা সালাম দিলাম আমি, তো মায়ে দেবেন আসসালামু আলাইকুম, মায় বলবেন যে বাবা সালাম দিয়ে যাও, আমারে দাও, যাইয়া সালাম দে না, বাবা তুমি সালাম দে না, আসসালামু আলাইকুম শিখাইবেন, বাবাই সালাম শিখাইবেন, বাবা একটু মুসবা করবেন ছেলের সাথে, এগুলো শিখাইবেন ছেলেদেরকে। সালাম দেওয়ার অভ্যাস প্রচলন করা, এটা সুন্নাত, এটা মুসলমানের তরিকা, এটা বরকতের বিষয়, এটা আস্তামশা না। সালাম দেওয়ার অভ্যাস করতে হইবে। তারপরে ডান হাত দিয়ে খাওয়া, ডান হাত দিয়ে কাজ করা, এটা কিন্তু সুন্নাত। এরপরে বিসমিল্লাহ বলা, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলা, কাজ শুরুতে বিসমিল্লাহ বলা, কাজ শেষে আলহামদুলিল্লাহ বলা, আশ্চর্যজনক কিছু হইলে সুবহানাল্লাহ বলা, দুঃসম্বাদে ইন্নালিল্লাহ বলা, এগুলা মোল্লাগিরি না, এগুলা সুন্নাত, এগুলা ইসলামের শেয়ার, ইসলামের বৈশিষ্ট্য, ইসলামের সৌন্দর্য। এগুলো যে করে না সে ইসলামের সৌন্দর্য অনুশীলন করে না, আর এই কারণে আমাদের বরকত থাকে না। এজন্য এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হইবে। দোয়া, দুরুদ, এগুলো আমাদের ডায়েরিতে দেওয়া আছে, এগুলো আপনারা খেয়াল করবেন, এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। কাজী সময় অনেক হয়ে যাইতেছে, আমি কথা শেষ করতেছি। আমাদের পাবনা হুজুর ক্যাম্পাস ট্যুর বিষয়ে কথা বলছে। ক্যাম্পাস ট্যুর নাম আপনারা আজ থেকে নাম জানবেন, দারুন নাজাত তালিমুল কোরআন একাডেমি। বলেন কি নাম? দারুন নাজাত তালিমুল কোরআন একাডেমি। সহজে তালিমুল কোরআন, তালিমুল কোরআন, তালিমুল কোরআন, কোরআন অগ্রাধিকার দেওয়া, তালিমুল কোরআন, দারুন নাজাত তালিমুল কোরআন একাডেমি। এখানে ছেলেরা আসাপুর রাবে 4র্থ শ্রেণী পর্যন্ত ছেলেরা ওইখানে পড়বে। এখানে তালিমুল কোরআন মানে কোরআনের তালিম, কোরআনকে অগ্রাধিকার দেওয়া। আমাদের মাদ্রাসার বড় বৈশিষ্ট্য বা আমাদের চিন্তার বড় একটা অংশ কোরআন শরীফ কেমনে শেখানো যায়। দেখেন পাবনা হুজুর আছেন, কয়জন শিক্ষক তালিমুল কোরআনে? মোট 14 জন। হ্যাঁ হ্যাঁ 14 জন। দেখেন ওখানে ক্লাস হইল কি আতফাল, আউয়া, সানি, সালেস, রাবে 5টা, আর শিক্ষক 14 জন। সরকার 5ম থেকে 1ম শ্রেণী বা শিশু শ্রেণী পর্যন্ত সরকারি স্টাফ ইনপ্যাডার শিক্ষক হইল 4 জন। একজন ইবতেদায়ী প্রধান, একজন কারি, একজন আলেম পাস সহকারী জুনিয়র মৌলবী, আর একজন ইন্টারমিডিয়েট পাস জুনিয়র শিক্ষক। এই 4 জন হইলে সরকার দেশে 5 পর্যন্ত তাও। আর আমরা ক্লাস 4 পর্যন্ত ওইখানে, সেখানে 14 জন শিক্ষক, তাহলে 10 জন আমরা নিজেরা রাখছি। এই যুগে একজন কারি হাফেজ রাখতে গেলে 14,000 15,000 টমে কেউ রাখা যায় না, কেউ থাকে না। কেন রাখছি? যে ছেলেকে কোরআন শরীফে শিখানো কেমনে যায়। এই স্তরের প্রাথমিক স্তরের আমাদের মূল ফোকাস কোরআন শরীফ শিখানো। পাবনা হুজুরে বইলে গেছে 3 ঘন্টা, কত 72 ঘন্টা নাকি 72 মিনিট, 120 মিনিট হুজুর কিন্তু মুখে বললে বুঝাইছে। আমাদের দেশে মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা কোরআন শরীফ এই জন্য শুদ্ধ করে পারে না। 30-35 ঘন্টায় পড়াইবে কি? পড়াইতে পড়াইতে সময় শেষ। ওরা তো বারবার পড়াইতে হইবে। এই জন্য আমরা আলাদা শিক্ষক, মানসম্মত শিক্ষক, কামেল পাস, মাস্টার্স পাস, দাওরা পাস, হাফেজ সাহেব, এরকম আরও 10 জন শিক্ষক রাখছি। আগেরটা ভাড়া বাড়িতে ছিল, ওইটা টিনের ঘর ছিল, জোরে শব্দ হইতো। এখন যেখানে আমাদের তালিমুল কোরআনের ভবন হয়েছে, আমি আগেও বলছি যে 5 কাঠা জায়গা 1,25,00,000 টাকায় কিনছি। ওইটা 10 তলা ভবন হবে, এখন 5 তলা কমপ্লিট হয়েছে। কয়েক কোটি টাকা ওখানে ব্যয় হইয়া একটা লেভেলে গেছে এবং খুব মানসম্মত টাইলস, তারপরে কার্পেট, বাথরুম প্রত্যেক ফ্লোরে ফ্লোরে, গেট লক আপ, 2 তলার মসজিদ, 3 তলা থেকে ক্লাস। অভিভাবকদের জায়গা নিচতলায় শেষ, নিচতলায় গেটের পর অভিভাবকরা আর উঠতে পারবে না। অভিভাবকরা অনেক সমস্যা করে, এই জানলা দিয়ে তাকাই থাকে, এর দ্বারে বয়, এর দ্বারে ধরে, এই কথা বলে সেই কথা বলে, পরিবেশ ঠিক করা যায় না।
বাচ্চাদের জোরে জোরে পড়ান লাগে, এক রুম দিয়ে আর এক রুমে যায়, পড়ানো বোঝানো যায় না, এই জন্য বিল্ডিং, টাইলসওয়ালা বিল্ডিং। এখন শিক্ষকরা, অভিভাবকরা ছাত্রদেরকে সতর্ক করতে হইবে, যেহেতু উপরে উঠতে হইবে, দোতলায় তিনতলায়, নামার সময় যেন একটু আস্তে নামে। শিক্ষকরা দাঁড়াইয়ে থাকবেন, প্রথম দোতলাতে নামাইবেন, দোতলাতে নামিয়ে যাইবে, তারপরে তিনতলাতে নামাইবেন, তিনতলাতে নামিয়ে যাইবে, এরপর চারতলাতে নামাইবেন। পোলাপান তো যদি দৌড়ে লাভ দিয়ে একজনের গায়ে একজনে পড়ে, দাঁত হাত পা ভেঙে যাইবে। সবসময় কিন্তু ভয়, বাচ্চারা তো নরম শরীর, এজন্য অভিভাবকরা বলে দেবেন, বাবা তুমি আস্তে আস্তে নামো, তাড়াহুড়া করবা না। আর শিক্ষকরা দাঁড়াই থাকবেন, যে ফ্লোরে যে ক্লাস তারা দাঁড়াই থাকবেন, এরা নামিয়ে যাইবে, এরপরে আর এক ফ্লোর ছাড়বেন, এর আগে ছাড়বেন না। খবরদার, বাথরুমেও টাইলস লাগানো, 2 জন লোক রাখা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য, সতর্কতার সাথে চলতে হইবে। কোনোভাবে যেন পাছান না খায়, ছাত্ররা যেন হাত পা না ভাঙে, আঘাতপ্রাপ্ত না হয়, এ বিষয়গুলো খেয়াল করা লাগবে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হইবে। ওই নিচতলা থেকে জুতা খুললে কাপড়ের জুতা ব্যাগ কিনে দেবেন। আমরা খুব শীঘ্রই প্রত্যেক ক্লাসের জন্য আলাদা আলাদা জুতার বক্স বানাই দেব, রোল নম্বর লিখে দেব, ওইখানে জুতা রাখবে, কার্পেট থাকবে, কার্পেটের উপরে বিছানা থাকবে, লোবেন্স থাকবে, পড়তে সুবিধা হইবে। তারপরও সুবিধা হইলে স্বতন্ত্রভাবে আপনাদের সাথে আমরা পরামর্শ করব। ওখানে একটা মসজিদ আছে দোতলায়, মসজিদে এদেরকে তালিম হইবে, নামাজের ট্রেনিং দেওয়া হইবে, জানাজার ট্রেনিং দেওয়া হবে, এরা ইমামতি করবে, এরা খুতবা দেবে, এগুলোর ট্রেনিং দেওয়া হইবে এখানে, যে কিভাবে নামাজ পড়ে, কিভাবে জানাজা পড়ায়, কিভাবে খুতবা দেয়। এজন্য ওইখানে নামাজের একটা জায়গা আছে, মসজিদ আছে, ওখানে 5 ওয়াক্ত জামাতও হবে। ক্লাস টাইমে জামাতের সময় যখন হবে তখন আমরা ওখানেও চেষ্টা করব জামাত পড়াইয়ে ছুটি দিতে। আবার ডে কেয়ারে যারা থাকবে তারা ওইখানে জামাত পড়বে, বিকেলের শিফটে আসরের নামাজ পড়িয়ে যাইবে। অর্থাৎ ছেলেকেও একটা অভ্যস্ত করতে হইবে আমলের কাজে। ওই ম্যানেজমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধু কোরআন শরীফ ওখানের জন্যই না, বরং এই ক্যাম্পাসে যে খামেজ থেকে আলেম পর্যন্ত সরকারি সিলেবাসের অতিরিক্ত 100 নম্বরের তালিমুল কোরআন আছে, কোরআন শরীফের সিলেবাস আছে। এজন্য আলাদা আলাদা বড় বড় হাফেজ সাহেব, কারি সাহেব আছে, ওই একজন দাঁড়ানো চশমাওয়ালা অনেক বড় আলেম, হাফেজ কারি আরও আছে, এখানে 3 জন আছে এখনও, লাগলে আরও আমরা রাখবো। এদের কিন্তু তেলাওয়াত মস্ক করতে হয়, এদের পরীক্ষা দিতে হয়, এবং ওখানে তাজবিদ, তেলাওয়াত, মুখস্থ আমরা দেখছি কম বেশি কিছু ফায়দা হয়। আমরা মনে করি যে ছেলেরা আগে ভালো করিয়া তেলাওয়াত করতে পারে নাই, তারা এখানে আসেও কিন্তু এই তালিমুল কোরআনের ঘন্টায় তারা কিন্তু কিছু শিখতে পারতেছে, কিছু শুদ্ধ করতে পারতেছে। এবং এইখানে ওই যে ডায়েরিতে যে আমল আখলাক বা দোয়া দুরুদের যে অধ্যায়টা আছে সেটা ওই তালিমুল কোরআনের সিলেবাসের অংশ করা হয়েছে। ওর থেকে পরীক্ষা হবে, পোস্ট টিচার, ক্লাস টিচার এগুলো বলে দেবে। এ বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এজন্য কোরআন শরীফ বাসায়ও আপনারা পড়তে উদ্বুদ্ধ করবেন। আজকাল ছেলেরা মনে কোরআন শরীফ পড়তেই চায় না, অভিভাবকরাও চায় না। আমাদের বোর্ডিংয়ে যারা থাকে আমরা এখন কম্পালসারি করে দিছি যে ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা লাগবে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা লাগবে, ইশার পরে সূরা মুলুক তেলাওয়াত করা লাগবে। আর কিছু না হোক 3টে সূরাও যদি তেলাওয়াত করে তাহলেও তো কোরআন তেলাওয়াতের একটা অভ্যাস হইল। এজন্য বাসায় যেসব ছেলেরা থাকে অভিভাবকরা খোঁজখবর নেবেন এরা কোরআন তেলাওয়াত করতেছে কিনা, কোরআন শরীফ পড়তেছে কিনা, এগুলো খোঁজ নেবেন। ছাত্রকে ড্রেসের যে বিষয়টা, মাদ্রাসা ইউনিফর্ম খুব গুরুত্বপূর্ণ বিষয়। যারা পুরান ছাত্র তারা কাল থেকেই মাদ্রাসার ড্রেস ছাড়া মাদ্রাসায় আসবে না। আমার গায়ে যে পোশাক এইটাই মাদ্রাসার ড্রেস, সাদা জামা, কানা ফাড়া কলার ছাড়া, এইটা হলে জামা, গোল পায়জামা যেভাবে আমরা পরি সেইভাবে পায়জামা, সাদা টুপি, এটা হলে মাদ্রাসার ড্রেস। আর যারা নূতন ছাত্র 1 সপ্তাহ সময়, আজকে বুধবার, আগামী বুধবারের ভিতরে বা বৃহস্পতিবারের মধ্যে সবাই বানাইতে হইবে। অর্থাৎ আগামী বৃহস্পতিবারের পরে, এই যে রবিবারের পরের রবিবার,
কাউরে ঢুকতে দেওয়া হইবে না ক্লাসে মাদ্রাসা ইউনিফর্ম ছাড়া। ঢাকা শহরে যত ভালো ভালো স্কুল আছে ইউনিফর্ম ছাড়া প্রথম ক্লাসেই যাওয়া যায় না। তা মাদ্রাসা আলাদের হয়েছে কি? মাদ্রাসায় পড়লে তাদের মানসিকতা কেন লো হবে? অভিভাবকদের কেন লো হবে? শিক্ষার্থীদের কেন লো হবে? একটা ডিসিপ্লিন, একটা শৃঙ্খলা, একটা সৌন্দর্যতা, এই বয়সে ছেলেদের একটা বেশ, একটা ড্রেস, প্রতিষ্ঠানের কোড, এটা থাকাই দরকার এবং এটা আছে। খবরদার অভিভাবকরা এই ব্যাপারে সহযোগিতা করবেন, এই ব্যাপারে গুরুত্ব দেবেন, যেন এটা নিয়ে কোনো বাড়াবাড়ি না হয়। আবার ফতুয়া দেবেন না, এত লম্বা জামা লাগবে কিতে। আপনার ফতুয়া শোনা আমার দরকার নাই। আপনার ভালো না লাগলে আপনি অন্য প্রতিষ্ঠানে নেন, টাকা পয়সা দিয়ে ভর্তি করছেন, ফেরত দিয়ে দিব, যে কয়টা দিয়েছেন এই কয়টা। ছাত্র যা নিতে চাইছি তার চেয়ে প্রতি ক্লাসে 40 পর্যন্ত বেশি নেওয়া হয়েছে, ওয়েটিংয়ে আছে 100। আমি দেখছি নিয়ম শৃঙ্খলার প্রতি যত কঠোর অত অভিভাবকদের আগ্রহ বেশি এইখানে পড়ানোর জন্য। কোনোদিন নিয়ম শৃঙ্খলায় কমে না, নিয়ম শৃঙ্খলায় কিন্তু আরও বরকত হয়, এটা কিন্তু বুঝতে হবে। যারা ফতুয়া দিতে চেষ্টা করবেন যে লম্বা জামা কেন, গোলরপি কেন, এটা হবে না কেন, ওটা হবে না কেন, এত পর্যন্ত আপনি এখানে নিয়ে আসছেন কেন বাবা? আপনার ছেলেরা আপনি পড়ান। এই প্রতিষ্ঠান যারা পড়াশোনা করে তারা তো আপনার কল্যাণের জন্য একটা সিদ্ধান্ত নিছে। আপনি একমত হন, একমত হইতে না পারলে বিকল্প চিন্তা করেন, কোনো সমস্যা নাই। যারা একমত হইবে তারাই এইখানে পড়বে। এজন্য 1 সপ্তাহ পরে সকল নূতন ছাত্রকে কিন্তু এই ড্রেস, যেটা মাদ্রাসা, সেই ড্রেস থাকতে হবে সাদা সাদা সাদা, সাদা জামা, গোল জামা, পায়জামা, গোল টুপি, এগুলো পরতে হইবে সবার। এ বিষয়গুলো খেয়াল করবেন। স্যান্ডেল গেঞ্জি এগুলো এখানে চলবে না। নানান ধরনের বেশভূষার টুপি এগুলো এখানে চলবে না। আল্লাহ রসুলের পোশাক ছিল স্বাভাবিক, হাদিস খুলে দেখেন। এই যে নায়ক নাহন সাজা, এডা সেজা, এগুলো এখন আসছে। এগুলো মানুষের অহংকার প্রকাশ হয়, মানুষের অহংকার প্রকাশ হয়, এমন পোশাক হইবে না। পোশাক হইবে পরিচ্ছন্ন, পোশাক হইবে শালীন, পোশাক হইবে সৌন্দর্য, পোশাক হইবে পরিমার্জিত, এইটা পোশাক হবে। কাজে আমাদের ড্রেস কিন্তু এটা চলে আসছে 34 বছর, এই 2025 সনও চলবে, আগামী দিনেও চলবে, আগামী বছরগুলোতেও চলবে। কাজে যারা ভর্তি করছেন তারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আমরা চেষ্টা করব অভিভাবকদের সাথে আবার বসতে, আপনাদের কথাগুলো শুনতে। এখন যারা ভর্তি করছেন সবার ভর্তি সেশন ফির সাথে জানুয়ারি মাসের বেতন নিয়ে নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে বেতন দিতে হবে। আমাদের রাবে থেকে আতফাল ক্যাম্পাস 2-তে যাদের ক্লাস, তাদের বেতন 1000 টাকা। 2 বেলা ক্লাস, অতিরিক্ত শিক্ষক, ওইখানে শাখা ভাগ করা হয়েছে। 4র্থ শ্রেণীতে 4টে শাখা কমানো হয়েছে, পাবনা হুজুরে ব্যাখ্যা দিয়েছে। ওইটার ব্যয় পরিচালনার জন্য ওইখানের বেতন 1000 টাকা। আর এইখানে যাদের ক্লাস তাদের বেতন এবারও 500 টাকা। সামনে এগুলা পর্যায়ক্রমে আর্থিক অবস্থা সাপেক্ষে, দেশের অবস্থা সাপেক্ষে বৃদ্ধি যখন হইবে তখন হইবে। ব্যবসা না, প্রতিষ্ঠান পরিচালনার জন্যই আপনাদের এই সহযোগিতা নেওয়া। যদি প্রতিষ্ঠানের সামর্থ্য থাকতো বিনা বেতনে সবাইকে পড়াইতাম। গোটা প্রতিষ্ঠান চলে প্রতিষ্ঠানের আয় দ্বারা। প্রতিষ্ঠানের ডোনার বাইরের নাই বললেই চলে। আগে যেসব মুরব্বীরা ছিল বা তখন ছাত্র রকম ছিল না, তাদের দান করার মানসিকতা ছিল, তারা জমি দান করছে, টাকা দান করছে। এখন কিন্তু সেটা কমে গেছে। বিশাল অঙ্ক, মাসে 22-23 লাখ টাকার উপরে লাগে টিচার স্যালারি প্রতি মাসে। কয় লাখ টাকা বিদ্যুৎ বিল লাগে। আমরা চেষ্টা করতেছি, আমরা ট্রান্সমিটার বসাইতেছি। আমার ইচ্ছা যে 25 সনে গরম আসার আগে এই ক্যাম্পাসের সকল ক্লাসরুমগুলো আমরা এসি লাগাই দেব। যেহেতু ছাত্র সংখ্যা বেশি, কিছুটা হইলেও স্বস্তি হইবে। পর্যায়ক্রমে আমরা ক্যাম্পাস 2-তে এসি লাগাবো, ওইভাবে আমরা বিদ্যুতের অ্যারেঞ্জমেন্ট করছি। এই ট্রান্সমিটার বসাইতে 50-60 লাখ টাকার মতো খরচ হয়ে যাইতেছে। সব বসাই রাখছি। এ তো ফাইলের পর ফাইল, পরিবেশ অধিদপ্তরের এ ফাইল সে ফাইল, এখনও মিটার আমরা পাই নাই। আর এখন শীত, অত তাড়াহুড়ো আমাদের নাই। আমরা করি অল্প সময়ের মধ্যেই আমাদের ট্রান্সমিটার চালু হয়ে যাবে
এবং আশা করি আল্লাহ যদি বাঁচাই রাখে, তৌফিক দিয়ে আপনাদের দয়, তা আমরা আমাদের একাডেমিক ভবন বা এই ক্যাম্পাসে যেহেতু ছাত্র বেশি, প্রয়োজনীয় সংখ্যক এসি আমরা সব ক্লাসে আমরা লাগাবো। লাখ লাখ টাকা কিন্তু বিদ্যুৎ বিল আসে মাসে, খরচ যে কত অনেক হেল হিসেব করে, এত ছাত্র কত টাকা, লক্ষ লক্ষ টাকা ফ্রি করি, লক্ষ লক্ষ টাকা ফ্রি করি। বৎসরে 32 লাখ টাকা খাবারের সাবসিডারি দিই। যেসব অসহায় অসমর্থ ছেলেরা পড়ে 31 থেকে 32 লাখ তাদের পিছনে খাওয়ার সাবসিডারি দেয়। যেসব শিক্ষার্থীরা বৃত্তি পায়, বৃত্তির কারণে বেতন ফ্রি, এবং যেসব শিক্ষার্থীরা বেতন দিতে পারে না, আমি হিসাব করে দেখছি তাতেও প্রায় 38 লাখ 36 লাখ এইরকম টাকা আমাদের ভর্তুকি যায়। বৎসরে সব মিলাইয়া 60-70 লক্ষ টাকা খালি ভর্তুকি যায় এই বেতন এবং খাবার দিতে। তারপরে ব্যয় তো আছে, বিদ্যুতের ব্যয়, উন্নয়ন ব্যয়, দালান কোটা, ম্যাক্সিমাম তো মাদ্রাসা ফান্ড থেকে করা। সরকারি আমাদের শিক্ষক আছে 250 সব মিলাইয়া, আর সরকার শিক্ষক দেয় আমাকে 40-42 জনা, আর সব বেতন তো মাদ্রাসা থেকে দেওয়া লাগে। এজন্য অনেকে জানে না, বোঝে না, খালি সোহে দেয় দোষ মাদ্রাসার, আয় আয় ওরে টাহা ওরে টাহা, কিন্তু এখানে কি হইতেছে সেটা চিন্তা করে না। এতগুলো শিক্ষার্থীরা এখানে পড়তেছে, বছরে এত মেধাবী শিক্ষার্থীরা এখান থেকে বাইর হইতেছে, এত ব্যয় এখানে হইতেছে, অনেকে জানে না। তারা সমালোচনা করে, তারা শত্রুতা করে। ও কপাল যার যা, কেউ মাদ্রাসার ভালোবাসা কি জান্নাতি হবে, আর কেউ মাদ্রাসার দুর্নাম করিয়া নিচে ক্ষতিগ্রস্ত হবে। এটা কপাল যার যা আছে তা হবে। যাই হোক, আমি আর কথা বাড়াইতে চাই না। আবারও বলি, ইনশাআল্লাহ আজকে আমরা আর ক্লাস নেব না। এই অনুষ্ঠানের পর দোয়া হইবে, পুরস্কার দেব আমরা চেষ্টা করবো আগামীতে প্রত্যেক পরীক্ষায় পুরস্কার দিতে। তৈরি হও তোমরা, প্রত্যেক পরীক্ষা যারা ফার্স্ট সেকেন্ড হইবে প্রত্যেক পরীক্ষায় পুরস্কার দেব, তৈরি হও। এবার দেখাইলাম আমরা যে পুরস্কার দিতেছি, শুধু এই পরীক্ষায় না, সবচেয়ে ক্লাস উপস্থিতিতে আমরা পুরস্কার দেব, সবচেয়ে বেশি নামাজ পড়ে এর পুরস্কার দেব, এগুলো পুরস্কার দেব। কাজী এখন পুরস্কার বিতরণী হইবে, দোয়া হইবে, সবাই এরপরে নিজ নিজ বাসায় যাইবে। আর যেসব ক্লাসের বলা হয়েছে এদের ক্লাস কাল সকাল 8টায়, আর যাদের বলা হয়েছে তাদের ক্লাস 11:45, যাদের 8টায় ক্লাস 12:15টায় ছুটি, 12:30টায় নামাজ, 11:45টায় ছুটি। কাজে এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আমাদের এইখানে শিক্ষকদের নাম ধরিয়া আমরা কাউকে ডাকি না। আমরা মনে করি একজন শিক্ষক তার ওস্তাদের নাম ধরিয়া ডাকবে না, নাম জানবে। এই যে হুজুর রুমাল গলায়, ওনার নাম মাহফুজুর রহমান, বাড়ি ভোলা, আমরা এরে ভোলার হুজুর কইয়ে ডাকি। ওই রুমালারা হুজুরটার নাম আলামিন, বাড়ি হইল তুষপুর মতলব, এরা আমরা মতলবের হুজুর কইয়ে ডাকি, এটা ঐতিহ্য। ইমাম বুখারীর কি ইসমাইল আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল কই কেউ ডাকে নাকি? কি ডাকে? বুখারীর নাম তো কেউ জানেই না, বুখারী বলে, বুখারী, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, এই বলে না, ইমামে আজম, এই বলে। কাজে আমরা শিখছি আমাদের ওস্তাদদের কাছে যে ওস্তাদদেরকে এটা নিসবতি নামে ডাকতে। রাজাপুরী হুজুর, বাউফলের হুজুর, পটিকলের হুজুর, বরিশালের হুজুর, শিক্ষকদেরও কিন্তু এইটা জানতে হইবে। আপনি যেহেতু যোগাযোগ করবেন, বইতে নাম দেখবেন যে কোন হুজুরের কি নাম, একটু অ্যানালাইসিস করলে দেখবেন এটা কিন্তু ঐতিহ্য। যেমন ইমাম বুখারীরে বুখারী বলে, ঠিক শিক্ষকদেরকেও শিক্ষকরা ওই নামে ডাকবে। অনেক মাদ্রাসা আগে ডায় রফিক স্যার, রফিক হুজুর, জালাল স্যার, জালাল হুজুর। আমরা এটাকে অসৌজন্য মনে করি, অসুন্দর মনে করি। কার্যক্রমেও দেওয়া আছে যে কোন হুজুরের কি নাম, আপনারা এগুলা দেখবেন, ওইভাবে ডাকবেন। আপনাদের পরামর্শ সহযোগিতা খুব দরকার। আমি আগেই বলছি, আপনাদের চেয়েও আমাদের চেয়েও আপনাদের অনেক জ্ঞান, অনেক মেধা, অনেক বিজ্ঞ লোকজনদের ছেলেমান এইখানে পড়ে। অনেক ইউনিভার্সিটি টিচারদের ছেলে আছে, অনেক সরকারি বড় বড় কর্মকর্তা, ডিআইজি, টিআইজি, আর্মি লেভেলের অনেক ছাত্র আছে। অভিভাবকরা তো আমাদের সাথে যোগাযোগ করে, আমরা জানি।
কাজেই আপনারা অনেক সম্মানিত অভিভাবক, কাজেই আপনাদের সম্মান নষ্ট হয় এমন কথা যেন আমরা কখনো না বলি, সেই দোয়া করবেন। আপনারাও শিক্ষকদের সাথে আপনাদের সন্তানদের ওস্তাদ, আপনারাও তাদের সম্মানের সাথে কথা বলবেন। আমরা আজকের এই মিটিংয়ের আগে কিন্তু আমরা পরশুদিন শিক্ষকদেরকে পরামর্শ করছি, শিক্ষকদেরকে বলছি যেন কোনোভাবে অমানবিক কোনো শাস্তি শিক্ষার্থীদেরকে না দেয়, শিক্ষার্থীদের সাথে অনৈতিক অসুন্দর কোনো আচরণ না করে। তারপরও যদি কেউ ভুল করে, অন্যায় করে, সেটা আপনারা জানাইবেন, যথাযথ সম্মানের সাথে আমরা তার সমাধান করব। একজনে ভুল করছে, এজন্য আপনি তো আর একটা ভুল করলে আর একটা সমস্যার সৃষ্টি হইবে, কেউ না কেউ তো সংযত হইবে, নাই তো সমাজ সুন্দর হইবে না। আমরা চাই না যে আমাদের শিক্ষকরা কোনো শিক্ষার্থীর সাথে খারাপ আচরণ করুক, কোনো অভিভাবকের সাথে খারাপ আচরণ করুক, এটা আমরা চাই না। তারপরও যদি কেউ করে, সেটা কিন্তু আপনার প্রতিকার পাওয়ার অধিকার আছে, সেটা একটা নিয়ম আছে, যথাযথ প্রক্রিয়ায় আপনারা সেটা করবেন, তাতে সম্পর্ক ভালো থাকবে। এবং আপনারা খোঁজখবর রাখবেন লেখাপড়ার, আমাদেরকে জানাইবেন। সব সময় আমাদের মোবাইল ওপেন থাকে, আমরা শুক্রবার অফিস করি, শনিবার অফিস করি, রাত্রে 11:30 পর্যন্ত অফিসে আমরা থাকি। যে কোনো সময় আসবেন। একজন অভিভাবক বলতে পারবেন না যে আমার কাছে একটা কথা বলছেন, আমি সেটার গুরুত্ব দিই নাই, কিন্তু আমার তো একটু আসতে হইবে, বলতে হইবে। আপনারা বলবেন, আমরা গুরুত্ব দেব। আমরা চাই সবাই সহযোগিতা করে ভালো কিছু আমরা করতে। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। সর্বোপরি আপনারা দোয়া করবেন আপনাদের সন্তানের জন্য, মাদ্রাসার জন্য। আল্লাহ পাকের মঞ্জুর ছাড়া কিছু হইবে না। পিতামাতার বড় কাজ সন্তানের জন্য দোয়া করা, বড় কাজ সন্তানরা খারাপ কিছুতে লিপ্ত না হয় তার থেকে বিরত রাখা। পিতামাতার বড় কাজ সন্তানরা ভালো কাজ যেন অনুশীলন করে সেই দিকে লক্ষ্য রাখা, এটা পিতামাতার কাজ। আর শিক্ষকদেরও এই কাজ। কাজে সবাই যেন এই দায়িত্ব পালন করতে পারি, আল্লাহ যেন সেই সাহায্য করে, সেই তৌফিক দান করে, এই দোয়া করবেন। যাদের সহযোগিতা দানে এই প্রতিষ্ঠান এই পর্যায়ে আসছে, এর মধ্যে অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি তাদের জন্য দোয়া চাই, আপনারা দোয়া করবেন তাদেরকে যেন আল্লাহ জান্নাত নসিব করে। যারা জীবিত আছে তাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে, হায়াত দান করে। এবং সব শ্রেণীর অভিভাবক, ছাত্র সংশ্লিষ্ট যারা আছে তাদের প্রতি যেন আল্লাহ অনুগ্রহ নাজিল করে। আমাদের প্রতি যেন বেশি অনুগ্রহ নাজিল করে, আমরা যেন আপনাদের সন্তানের খেদমত করতে পারি, সেবা দিতে পারি, যেভাবে দরকার সেইভাবে দিতে পারি। সেই পরিবেশ, সেই সুযোগ, সেই শারীরিক, মানসিক, আন্তরিক যোগ্যতা জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করে, এই দোয়া চাই। এখন পুরস্কার বিতরণ হবে, পুরস্কার বিতরণের পরই দোয়া হবে, দোয়ার পরে অনুষ্ঠান শেষ হবে। খুব অল্প সময় সবক হবে। সবক দেবে কেটা? আপনাও তো সবক দিয়ে দেন। এখন সবক হবে, সবক। আপনাও তো আসেন।